হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এবার শেখো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা টার্গেট ব্যাকরণের দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ব্যাকরণের আলোচনা ক্লাসটিতে মোট 50টি সম্ভাব্য প্রশ্নোত্তর আলোচনা করা হবে। প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটি প্রশ্ন কিন্তু সম্ভাব্য বিহার স্টেট পরীক্ষায় আসার মতো, অর্থাৎ একদম সাজেশন হিসেবে করা হয়েছে। বিগত যে পরীক্ষাগুলো পার হয়ে গেছে সেখান থেকেই তুলে ধরা কিছু প্রশ্নোত্তর এবং নতুন কিছু প্রশ্নোত্তর নিয়ে এই সেটটি আজকে আলোচনা করব। প্রত্যেকের কাছে একটি বিশেষ অনুরোধ, তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটি প্রশ্ন কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আজকের এই ক্লাসটি আলোচনার শেষে আরেকটি বিশেষ বার্তা তোমাদের জন্য রয়েছে, যেটি প্রত্যেকের জন্যই অনেক উপকারে আসবে। সঙ্গে থেকেও শেষ পর্যন্ত। তাহলে চলো আর দেরি নয়, শুরু করি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় টার্গেট ব্যাকরণের দ্বিতীয় ক্লাস। আমরা দেখিনি ব্যাকরণের প্রথম প্রশ্নটি। টার্গেট ব্যাকরণ ক্লাস 2 বিহার স্টেট পরীক্ষার জন্য পেপার 2 এর জন্য। প্রথম প্রশ্নটি হলো, সংস্কৃত উপসর্গের সংখ্যা কতগুলি? আমাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন প্রায়ই এসেছে বা আসছে, তাই এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, সেই দিকে মাথায় রেখেই কিন্তু আজকের এই প্রশ্নগুলো সাজানো হয়েছে। প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে করে যাবে, হয়তো এখান থেকেই কমন পেয়ে যাবে। এখানে সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো 20টি। প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে। যদি সংস্কৃত উপসর্গের সংখ্যা না বলে বলা হয় বাংলা উপসর্গের সংখ্যা, তাহলে তার সংখ্যাটা হবে 21টি। এরপর 2 নম্বর প্রশ্ন, মন্দির শব্দের মূল অর্থ কী? মন্দির শব্দের মূল অর্থ হলো শয়নগৃহ এবং বর্তমান প্রচলিত অর্থ হলো দেবালয়। এটা একটা অর্থ সংক্রম ঘটেছে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, অর্থাৎ শব্দের যে ধারাগুলো রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন আসার মতো। তাই এই বিষয়টি একটু ভালো করে তৈরি করে যাবে। এরপর 3 নাম্বার প্রশ্ন, একটি যোগরূঢ় শব্দের উদাহরণ দাও। একটি যোগরূঢ় শব্দ উদাহরণ হলো পঙ্কজ। যোগরূঢ় শব্দ হলো যে শব্দটির প্রকৃতি প্রত্যয় অনুযায়ী ভাঙলে পরে আমরা একটা বিশেষ অর্থকে মেনে চলি, তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ, এই পঙ্কজ শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই পঙ্কে জন্মে যা। পাঁকে কিন্তু অনেক কিছু জন্মে, তবু আমরা সেখান থেকে একটি বিশেষ ফুল পঙ্কজ অর্থাৎ পদ্ম ফুলকে তুলে ধরেছি, তাই পঙ্কজ হলো একটি যোগরূঢ় শব্দ। এরপর 4 নাম্বার প্রশ্ন, শব্দের মূল অর্থ যখন প্রসারিত হয় তখন তাকে কি বলা হয়? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শব্দের মূল অর্থ যখন প্রসারিত হয় তখন তাকে বলা হয় শব্দের সম্প্রসারণ। যেমন কালি বলতে আমরা আগে কিন্তু শুধুমাত্র কালো রঙের কিছুকে বোঝাতাম কালি, কিন্তু এখন আমরা কালি বলতে লাল, নীল, সবুজ, হলুদ সমস্ত রকম কালিকেই বুঝে থাকি। অপরদিকে বর্ষ, এটিও কিন্তু শব্দের সম্প্রসারণ। এরপর 5 নাম্বার দেখে নিই, তৃষ্ণা থেকে তেষ্টা। এই তেষ্টা কি শব্দ? এই তেষ্টা হলো অর্ধ তৎসম শব্দ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর আমরা দেখে নিই 6 নাম্বার প্রশ্ন, আদাব একটি আরবি শব্দ, এটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এরপর স্নো, স্নায়ু, স্নিক, এগুলি কোন ধরনের প্রত্যয়? এগুলি হলো সব সার্থিক প্রত্যয়। এরপর পৃথক এর বিশেষ্য পদ কী? পৃথকের বিশেষ্য পদ হলো পার্থক্য। এরপর 9 নাম্বার প্রশ্ন, কোন বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় থাকে
উত্তর হবে সরল বাক্য। সরল বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় লক্ষ্য করা যায়। এরপর 10 নম্বর প্রশ্ন, আস্তাকুড়ের পাতা বলতে কি বোঝায়? এটি একটি উপমাবাচক বাক্য। আস্তাকুড়ের পাতা, এটি বলতে বুঝি আমরা হেয় ব্যক্তিকে বোঝায়। এরপর কত ধানে কত চাল, এটি কোন অর্থে ব্যবহার করা হয়? এটি বাস্তব অভিজ্ঞতা অর্থেই ব্যবহৃত হয়। এরপর কূপমণ্ডূক, কূপমণ্ডূক কোন অর্থে আমরা ব্যবহার করি? এটিও হবে সংকীর্ণ মনা, অর্থাৎ যার মনটা খুবই সংকীর্ণ, কুয়োর ব্যাঙের মতো। এরপর 13 নম্বর প্রশ্ন, ঘরের শত্রু বিভীষণ কাকে বলা হয় বা কোন অর্থে আমরা প্রয়োগ করি? অ্যান্সার হবে স্বার্থপর ব্যক্তি। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, আমরা প্রত্যেকেই জানি, তাই এখান থেকে কিন্তু ভালো করে তৈরি করে রাখবে। আমি সম্ভাব্য যেগুলো আসার মতো সেগুলো তুলে ধরেছি 2-3টে। এরপর ঠক বাজতে গা উজাড়, এটি মন্দ লোকের সংখ্যা যে অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হওয়া তাকে বোঝানো হয়। আমি 3-4টে দিয়েছি, আশা করি এগুলো আসতে পারে বা এরকম ধরনেরই কোনো প্রশ্ন আসতে পারে। এখান থেকে কিন্তু তোমরা তৈরি করে যাবে প্রশ্নোত্তরগুলো। এরপর 15 নম্বর প্রশ্ন, শিরচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কী হবে? সন্ধি থেকে কিন্তু প্রশ্ন আসবেই। শিরচ্ছেদের সন্ধি বিচ্ছেদ হবে শির যুক্ত ছেদ, অর্থাৎ এটি হলো একটি বিসর্গ সন্ধি। এরপর 16 নম্বর প্রশ্ন, অন্ন থেকে ভাত, এটি একটি ড্যাশ পরিবর্তন, এটি হলো একটা অর্থের সংকোচন। অর্থাৎ আমরা অন্ন বলতে আমরা আগে সব ধরনের খাদ্যকেই বুঝতাম, এখন আমরা বুঝি ভাত, অর্থাৎ এটি হলো একটি অর্থের সংকোচন। এরপর খোশ মেজাজ শব্দে খোশ হলো একটি ড্যাশ উপসর্গ। উপসর্গ থেকে কিন্তু প্রশ্ন আমাদের আসবে। এখানে খোশ হলো একটি বিদেশি উপসর্গ। এরপর অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হলো পরসর্গ বা কর্ম প্রবচনীয়। তারপর নেক্সট প্রশ্ন, তিলে তৈল আছে, এটি কোন কারক? কারক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কিন্তু লাইনগুলি ভালো করে পড়তে হবে, অর্থাৎ বাক্যটি প্রথমে ভালো করে পড়তে হবে। তারপর দেখতে হবে বাক্যটিতে কর্তা কে। কর্তা খুঁজে পেলেই কিন্তু আমাদের কারকটি নির্ণয় করতে খুব সহজ হয়ে যায়। এখানে তিলে তৈল আছে, অর্থাৎ কোথায় তৈল আছে, এই প্রশ্ন করলে আমরা উত্তর পাই কোথায় এবং কখন বোঝালে হয় অধিকরণ, তাই এর উত্তর হবে অধিকরণ। কিন্তু যদি বলা হতো তিলে তৈল হয়, অর্থাৎ তিল থেকে তৈল হয়, তখন কিন্তু এটি হতো অপাদান কারক, কারণ হইতে থেকে অপাদান কারকই হয়। এরপর সত্য বলো নতুবা শাস্তি পাইবে, এটি কোন ধরনের অব্যয়? নতুবা হলো একটি ব্যতিরেকাত্মক অব্যয়। তারপর লোকটা বুঝি পাগল, এখানে বুঝি এইটি কোন অব্যয়? বুঝি হলো সংশয়সূচক অব্যয়। এরপর 22 নম্বর প্রশ্ন, উপমান কর্মধারয় সমাসে পূর্ব পদটি ড্যাশ পদ। আমরা প্রত্যেকেই জানি উপমান কর্মধারয় সমাসে পূর্ব পদটি হয় উপমান এবং পরপদটি হয় সাধারণ ধর্ম, তাই এটি সঠিক উত্তর হবে উপমান। তারপর 23 নম্বর প্রশ্ন, সন্ধ্যা থেকে সাঁঝ, এই সাঁঝ শব্দটি কোন শব্দ? সঠিক উত্তর হবে সাঁঝ হলো তদ্ভব শব্দ। এরপর 24 দাগের প্রশ্ন, প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হলো 3 প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এবং ধাত্ববয়ব প্রত্যয়। তারপর 25 দাগের প্রশ্ন, প্রত্যয়ের যে অংশটি লোপ পায় তাকে কি বলে? এটি কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যয়ের যে অংশটি লোপ পায় তাকে বলা হয় ইথ। তারপর গায়ক, এখানে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? নক প্রত্যয়, অর্থাৎ গই যুক্ত নক সমান গায়ক। এরপর 29 দাগের প্রশ্ন, চল যুক্ত অন্ত সমান চলন্ত, এখানে অন্ত হলো ড্যাশ প্রত্যয়, এখানে অন্ত হলো বাংলা প্রত্যয়।
এরপর দেখিনি পরের প্রশ্ন। পাখির কলরব বাক্য সংকোচন করলে কি হবে? অর্থাৎ পাখির কলরবকে আমরা এক কথায় কি বলি? উত্তর হবে কাকলি বলি। এরপর অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি কোনগুলি? অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি হলো এ এবং ও। আমাদের বিহার স্টেটের পেপার 1-এ কিন্তু রস্বই এবং রস্ব এসেছিল, এগুলি হলো উচ্চ স্বরধ্বনি। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে অর্ধ সংবৃত্ত হলো এ এবং ও। এরপর 30 দাগের প্রশ্ন, পঞ্জিকা থেকে পাঞ্জি এটি কোন ধ্বনি পরিবর্তন? এটি হলো নাসিক্য ভবন, কারণ এটিতে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ্য করা যায়। এরপর পাখি সব করে রব, এখানে সব হলো ড্যাশ সর্বনাম। এখানে সব হলো সাকল্যবাচক বা সমষ্টিবাচক সর্বনাম, কারণ সব বলতে এখানে সকল কথাই বলা হয়েছে। এরপর 32 দাগের প্রশ্ন, পুরুষ কয় প্রকার? পুরুষ হলো 3 প্রকার, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। এরপর 33 দাগের প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এটি হলো ড্যাশ কর্তা, এটি হলো সহযোগী কর্তা। এই সহযোগী কর্তা বা কারকের যে ভাগগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, তাই এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে প্রত্যেকেই, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। এখানে বাঘে এবং গরুতে একটা কাজ একসঙ্গে বোঝাচ্ছে, তাই এটি হলো সহযোগী কর্তা। অপরদিকে কিন্তু মায়ে ঝিয়ে কাজ করে, এটাও কিন্তু সহযোগী কর্তাই হবে, কারণ মা এবং ঝি একসঙ্গে কাজ করছে। এরপর 34 দাগের প্রশ্ন, কর্মকারকে প্রাণীবাচক কর্মটিকে কি বলা হয়? আমরা জানি কর্মকারকের দুটি ভাগ আছে, একটি মুখ্য কর্ম এবং অপরটি গৌণ কর্ম। মুখ্য কর্ম হলো জড়বাচক এবং গৌণ কর্ম হলো প্রাণীবাচক। এখানে কর্মকারকের প্রাণীবাচকের যে কর্মটি সেটি হলো গৌণ কর্ম। এরপর 35 দাগের প্রশ্ন, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এখানে 12 এবং 13 এই সংখ্যাগুলি হলো সংখ্যাবাচক বিশেষণ পদ। সংখ্যাবাচক এবং পূরণবাচক এই বিষয়টি আশা করি প্রত্যেকেরই জানা আছে। পূরণবাচক হলো কোনো ক্রম বোঝাবে এবং সংখ্যা হলো শুধুমাত্র সংখ্যাটাকে নির্দেশ করবে। যেমন একটা উদাহরণ নেওয়া যাক, রামবাবু হলেন তার 5ম সন্তান, অর্থাৎ একটা ক্রম বোঝাচ্ছে। আবার শ্যামবাবুর 7টি কন্যা সন্তান রয়েছে, এখানে 7টি হলো সংখ্যাবাচক শব্দ। এরপর 36 দাগের প্রশ্ন, ধাতু কয় প্রকার? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ধাতু হলো 4 প্রকার, মৌলিক ধাতু, সাধ্য ধাতু এবং সংযোগমূলক এবং যৌগিক ধাতু। এরপর 37 দাগের প্রশ্ন, স্বরসঙ্গতির ব্যবহার লক্ষ্য করা যায় কোন উপভাষায়? স্বরসঙ্গতির ব্যবহার লক্ষ্য করা যায় রাঢ়ী উপভাষায়। এরপর 38 দাগের প্রশ্ন, সাঁওতাল পরগনাতে কোন উপভাষার প্রচলন রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাঁওতাল পরগনাতে ঝাড়খণ্ডী উপভাষার ব্যবহার রয়েছে। এরপর দেখিনি আমরা পরের প্রশ্ন। 39 দাগের প্রশ্ন, ঘৃষ্ট বর্ণ হলো কোনগুলি? ঘৃষ্ট বর্ণ হলো চ, ছ, বর্গীয় জ এবং ঝ, এগুলি হলো ঘৃষ্ট বর্ণ। 40 নম্বর প্রশ্ন, মূর্ধন্য ভবনের একটি উদাহরণ দাও। মূর্ধন্য ভবনের উদাহরণ হলো মৃত্তিকা থেকে মাটি, এটি হলো একটি মূর্ধন্য ভবন। এরপর কোন বর্ণগুলিতে অন্তস্থ জফলা যুক্ত হয় না? অর্থাৎ জফলা যুক্ত হয় না কোন কোন বর্ণগুলিতে? আমাদের এই প্রশ্নটি কিন্তু প্রত্যেকেরই জেনে রাখা উচিত। উত্তরটি হবে ডয় শূন্য অর, ঢ অন্তস্থ জ এবং র, এগুলির মধ্যে কোনো জফলা যুক্ত হয় না। এরপর 42 দাগের প্রশ্ন, কাঁচা শব্দে মোট কতগুলি দল রয়েছে? কাঁচা শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব ক যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত আ যুক্ত চ যুক্ত আ, অর্থাৎ মোট 5টি দল রয়েছে। এরপর 43 দাগের প্রশ্ন, অক্ষর উচ্চারণের একক কী? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অক্ষর উচ্চারণের মাত্রা হলো, অক্ষর উচ্চারণের একক হলো মাত্রা। এরপর 44 দাগের প্রশ্ন, মিথ্যা থেকে মিথ্যে এটি কোন ধ্বনি পরিবর্তন? এটি হলো স্বরসঙ্কতি।
মিথ্যা থেকে মিথ্যে, এটি হলো স্বরসংহতি। এরপর 45 টাকার প্রশ্ন, মুকুট থেকে মুটুক, এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন? এটি হলো একটি বর্ণ বিপর্যয়। উচ্চারণ সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? উচ্চারণ সন্ধি বিচ্ছেদ করলে হবে উদ যুক্ত চারণ সমান উচ্চারণ, এটি হলো একটি ব্যঞ্জন সন্ধি। তারপর 47 টাকার প্রশ্ন, ফুলের মালাগাছি বিকাতে আসিয়াছি, এখানে মালাগাছি হলো ড্যাশ বচন। বচন থেকে কিন্তু প্রশ্ন আমাদের আসছে, বচন, লিঙ্গ, পুরুষ, এগুলো ভালো করে করে যাবে প্রত্যেকেই। এখানে মালাগাছি হলো এক বচন। এরপরের প্রশ্ন, নক্ষত্র শব্দের বহুবচন কি হবে? নক্ষত্র শব্দের বহুবচন হলো নক্ষত্রপুঞ্জ। এরপর 39 টাকার প্রশ্ন, সৈন্য এর স্ত্রীলিঙ্গ কি হবে? সৈন্য এর স্ত্রীলিঙ্গ হবে নারী সৈন্য। লিঙ্গগুলো কিন্তু ভালো করে প্রত্যেকেই ভালো করে করে যাবে, একটু ভুলের জন্য কিন্তু নাম্বার কমে যাবে, তাই যাতে ভুল না হয় তার জন্য সঠিকভাবে কিন্তু পড়ে যাবে প্রত্যেকেই। এরপর 50 টাকার প্রশ্ন, হ্রস্ব এর বিপরীত শব্দ কী? হ্রস্ব এর বিপরীত শব্দ আমরা প্রত্যেকেই জানি এবং সেটি হলো দীর্ঘ। হ্রস্ব এর বিপরীত শব্দ হলো দীর্ঘ। আমরা আজকের এই আলোচনাতে মোট 50টি ব্যাকরণ থেকে প্রশ্ন আলোচনা করলাম এবং এই 50টি প্রশ্ন থেকে কিন্তু পরীক্ষায় কিছু প্রশ্ন কমন আসতেই পারে, বা না এলেও এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে বা আসার সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকেই এই বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবে, প্রত্যেকেই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সঠিক উত্তর নির্বাচন করবে। কেউ মাথা গরম বা তাড়াহুড়ো করে উত্তর করতে যাবে না, তাহলে ভুল হবার সম্ভাবনা থেকে যায়। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের এই ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপর কিন্তু বিপিএসসির জন্য যে টায়ার 3.0 এবং 4.0 যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আলোচনা করা হবে। এছাড়াও স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয় সে সংক্রান্ত কিন্তু এই গ্রুপে আলোচনা করা হবে। তাই প্রত্যেকেই পাশে থেকো এবং এগিয়ে চলো নিজের লক্ষ্যে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।